সমুদ্র ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি, ভাবছি এই বজ্জাত ব্যাটার মতলবটা কি? মুখে এমন শয়তান মার্কা হাসি কেন? কোমরে হালকা স্লাইড করছে, আমার ভিতর শিহরণ বারবার খেলে উঠছে। তবু চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? সমুদ্র ভাইয়া হালকা ঝুঁকে কানের কাছে ফিস ফিস করে বলল, একটা চুমু দে তো ছোট। তোর লাল লাল টকটকে ঠোঁট দুটো দেখে আমার কখন থেকেই এই ঠোঁটের স্বাদ নেওয়ার জন্য মন আঁকুপাকু করছে। মনে হচ্ছে যখন তখন সবার সামনে খেয়ে বসি। দ্রুত দে তো, আমার আর তোর সইছে না। আমি কি হই, জগতে আছি নাকি পরকাল গমন করছি? না, সামনে যেহেতু এই বজ্জাত ব্যাটা দাঁড়িয়ে আছে, তাহলে আমি ঠিকঠাক দুনিয়াতেই আছি। শুধু সাময়িক সময়ের জন্য আমি আক্কা পেয়ে গেছিলাম। সমুদ্র ভাইয়ের দিকে বড় বড় চোখ করে তাকালাম। এবার এই ভরা লোক সজ্জার ভেতরে আমার চোখ দুটো কোঠর থেকে বের হয়ে ঠিকই আসবে। ধ্যাত, খেলতাম না। শুনছনি নির্লজ্জ ঠোঁটকাটা বেহায়ার কথা কয় কি? তাহার চোখে আমার ঠোঁট নাকি মিষ্টি সুস্বাদু ফল, যেটা স্বাদ নেওয়ার জন্য তাহার মন চার পায়ে লাফাচ্ছে। আমি কোমর থেকে তার হাত সরানোর চেষ্টা করছি, সাথে এটাও চেষ্টা করছি তার আবদ্ধ বাহু বন্ধন থেকে মুক্তি পেতে। কিন্তু আমার এই চেষ্টার এক বালতি পানি ঢেলে তিনি এই খোলা আকাশের নিচে আমার ঠোঁটে তার পরশ রেখে দিল। আশমিতর কাছে আসতেই আমি সেকেন্ড 5-7 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কারো কণ্ঠস্বর পেয়ে দুদিকে ছিটকে পড়লাম। এক পাশ দিয়ে একজন বৃদ্ধ পুরুষ যাচ্ছিল। তিনি বলে, ছি ছি ছি, আজকাল মাইয়া স্যাররা আগুলার লজ্জা সরম নাই, লজ্জা সরমের বালাই খেয়ে বইসা আছে, খোলাখুলি এইখানেই শুরু কইরা দিছে। তবু লইগা রুম নাই। আহ, কি জামানো আইলো, এখন দূরে সরছ কেন? আমি মানুষ ডাইকা আনতেছি। ও যে টিভিতে না কি দেখায়, ক্যামুরা ক্যামুরা মানুষ নিয়ে আইতেছি, তারপর করো। সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। উনি চোখ দুটো ছোট ছোট করে বিদ্যার দিকে তাকিয়ে আছে। সমুদ্র ভাইয়ার গতিমতি খুব একটা ভালো দেখছি না। ওনার সেই কথা সমুদ্র ভাইয়া যেন শুনতে পায়, সেইটুকু আওয়াজ আমি বিড়বিড় করে বললাম, এখন মজা লাগতেছে কথা শুনে? শেষ স্বাদ নেন, এখন বলেন কথার স্বাদ এত মজা কেন? আমার কথা উত্তর না দিয়ে সমুদ্র ভাইয়া বিদ্যাকে উত্তর দিল, তুমি বুড়ো দাদু, শেষমেশ কাবাডের হাড্ডি। আহ, এটা মোটেও ভালো না। যাকগে, বিজ্ঞ মানুষের মতো ভাব নিয়ে শুনো দাদু, তোমার বয়স তো বেশি হয় নাই, হলে 55, বড় জোর 60। তুমিও তার চোখে দেখো না? বড্ড কষ্ট পেলাম। চোখে চশমা ব্যবহার করো। তুমি এই ভুল রাস্তা দিয়ে চলে এসেছো, ভুল কিছু দেখছো। যা দেখছো সব মিথ্যা। তোমার মন নষ্ট, চোখ নষ্ট, ভুলে যাও। আমি এই লোককে নিয়ে কখনোই পারি না, সব দোষ তার। কিন্তু অজুহাতের কাঠগড়ায় বিদ্যুৎ দোষ। হায় কপাল, এখানে থাকার চেয়ে পালানো উত্তম। পা বাড়িয়ে বৃদ্ধ থেকে 2 কদম আগে সমুদ্র ভাইয়া আমার পিছন বিদ্যা আবার বলে উঠল, এই দাঁড়াও দাঁড়াও, তুমি এমপি সমুদ্র শেখ না? আরে হ্যাঁ, তুমি তো এমপি হয়ে তুমি মাইয়াগুলাকে চুমাচুমি করছো। সোনার দেশ কোন নদীর তীরে ডুবলো? সমুদ্র ভাইয়া, হায় দুষ্টু। সোনার দেশ উন্নয়নের জোয়ারে ভেসে পদ্মা সেতু উপর দৃশ্যমান হয়েছে। ডুববে কই, বুড়ো বেটা, চশমা পরবা। আর এই মাইয়া আমার বউ। আমার বউয়ের চুম্মা দেই নাকি অন্য কিছু করি? চল কেন, যাও দাদির কাছে যাও। আর হ্যাঁ, বর্তমান আমি এমপি সমুদ্র শেখ নই, আমি এই মাইয়ার জামাই সমুদ্র শেখ। আরও কিছু বলার আগে এই ঠোঁট কাটা ফটফট করে পুরুষটার হাত ধরে টানতে টানতে এখান থেকে আপাতত কেটে পড়লাম। উনি মারাত্মক ধরনের বিপদজনক এটম বোমা থেকেও ভয়ানক নিউক্লিয়ার বোমা। ঠাস ঠাস করে যেখানে সেখানে ফুটে। অন্যদিকে বৃদ্ধ লোকটি ভাবুক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না তার চোখ আড়াল হলাম। সমুদ্র ভাইয়া আর আমি সেন্টারের ভিতরে ঢুকতেই বরপক্ষে লোকেরা সমুদ্র ভাইয়াকে স্পেশাল গেস্টে ট্রিটমেন্ট করা শুরু করলো। সমুদ্র ভাইয়া আমার হাত শক্ত করে ধরে রেখেছে। বেটা, হাতটা তো ছাড়, এখান থেকে আমি কেটে পড়ি। সমুদ্র ভাইয়া আমাকে বড়দের সাথে বসিয়ে দিয়ে গেল।
যাওয়ার আগে বলে গেল, শাড়ি পরছিস, বেশি যেন লাফালাফি না করি। উনি আর আমার ভাইয়া একটু কাজে বের হচ্ছে, শীঘ্রই ফিরবে। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি। হলুদ মেহেদির কার্যক্রম চলছে, আমি বসে বসে দেখছি। বেশ কয়েকবার মারিয়া সহ বাকিরা ডেকেছে, আমি যাইনি। এমনিতেও আমার কোলাহল পছন্দ নয়, তাই অনুষ্ঠানে বসে থেকে এনজয় করা বেটার অপশন আমার কাছে আছে। বড়দের সাথে বসলে ঝামেলা শেষ নেই। কত প্রকার বিশ্ব রেকর্ড করা মহিলাদের পেটে থাকে তা এখানে ভালোই জানা যায়। কার মেয়ের ভাইয়ের বউ চলে গেছে অন্য বেটার লগে, কার ছেলে বউ পাগল, কে কয়টা শাড়ি কিনলো, বাহ কত কি আর। কেসেটের মতো চলতেই থাকে, থামাথামি নাম নেই। হঠাৎ করে মারিয়া এসে আমার পিছন ধরল। এর মাঝে চেনা নেই জানা নেই একজন মহিলা আমায় দেখে বলে উঠল, মাশাআল্লাহ। হ্যাঁ গো মারিয়া, এই মাইয়াডা কে গো? ভালোই তো, ধলামলা আছে। আমার পুতের লইগা এমন একটা মাইয়া খুঁজতাছি। আল্লাহ তো কম কিছু দিল না, এখন একটা মনের মতো মাইয়া আমার পুতের জন্য পাইলেই হলো। মা, নাম কি তোমার? মহিলাটি মারিয়াকে চিনে তাহলে। আমি মারিয়ার দিকে তাকাতে মারিয়া জোরপূর্বক হেসে দিল। ইস, কি বিশ্রী লজ্জাকর পরিস্থিতিটা। আমি বিয়েটা মাইয়া আবার বিয়ের প্রস্তাব দেয়, যাই গে। বেডি তো জানে না আমি বিবাহিত। আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, আমার নাম আয়াতুল ফারিন ঝিনুক শেখ। আমি। তার আগে মারিয়া হি হি করে হেসে উঠে বলল। আমি সহ মহিলাটি ভুরু কুঁচকে তাকালাম। আর ভালো লাগছে না, এই মহিলা মহল থেকে এবার কেটে পড়া উচিত। আমি দাঁড়িয়ে গেলাম। মারিয়া বলল, আন্টি মাইয়া পছন্দ হয়েছে? মহিলাটি হাসি মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা দিল। মারিয়া এমপি সমুদ্র শেখের বোন, তাকে বললেই হবে? সেও তার বোনকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে। বিয়ের প্রস্তাব নিয়ে বাড়ি যাই। মহিলাকে আমি কিছু বলার আগে মারিয়া এক প্রকার জোর করে এখান থেকে টানতে টানতে নিয়ে গেল। আমি আর মারিয়া এর কথা নিয়ে হাসতে শুরু করলাম। মারিয়া এই বেরিয়ে যদি সত্যি বিয়ের প্রস্তাব নিয়ে তবু বাড়িতে সমুদ্র জিজুর কাছে যায়, আহা জীবনটা সোহা। সমুদ্র জিজু মনে হয় পৃথিবীতে প্রথম জামাই হবে যে তার বইয়ের বিয়ের প্রপোজাল পাবে। এটা বলেই মারিয়া হাসি শুরু করলো। আমি ওর পিঠে ধুম করে একটা কিল দিলাম। কিন্তু সত্যি কথা, আমি হাসি আটকে রাখতে পারছিলাম না। আমিও হাসা শুরু করলাম। মধ্য আবুকে হলুদ ছোঁয়ালাম, সাথে দুলাভাইকেও। বড়রা অনেক ছোঁয়ালো পর্যায়ক্রমে। কেউ গিফট দিচ্ছে, আবার কেউ হাতে টাকা গুঁজে দিচ্ছে। মহলটা দারুণ উত্তেজিত উপভোগ। অসময় সব সময় আমার কাছে প্রকৃতির ডাক আসে। খুবই পেয়েছে রে। আমি মারিয়াকে বলতেই মারিয়া ঠোঁট উল্টে বিরক্ত প্রকাশ করলো। তবু আমার অবস্থা থেকে বাধ্য হয়ে সে আমাকে সেন্টারের ভিতর একটা রুমে নিয়ে গেল। আমি মারিয়াকে বললাম, তুই এখানেই থাকবি, আমি কিন্তু ভয় করে। আমি মিনিটের মধ্যে এসে যাব। ওয়াশরুমের দিকে ছুটলাম। এদিকে মারিয়া বসে বসে অপেক্ষা করছে। বিরক্ত হচ্ছে বটে, কিন্তু কিছু করার নেই। হঠাৎ করে দরজার টোকা পড়ল। মারিয়া উঠে দরজাটা হালকা ফাঁকা করলো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি মারিয়াকে দেখে বলল, আপনি মারিয়া? মারিয়া ভুরু কুঁচকেও তাকালো, বলল, জি। মেয়েটি হেসে বলল, আপনার ভাই মেহবাব আপনাকে সেন্টারে যেতে বলেছে, সেখানে আর্জেন্ট কি যেন রয়েছে। মারিয়া, আমি পারবো না। মেয়েটি বলল, সেটা আপনার ব্যাপার, আমাকে বলল তোমাকে যে এই ডেকে দেয়, এটা না পেলে ছেলের পক্ষ ঝামেলা বাঁধতে পারে, তাই বললাম। মারিয়া পড়ল বিপাকে। সে মেয়েটিকে বলল, আচ্ছা শোনো, তুমি এখানে 2 মিনিট দাঁড়াবা প্লিজ, আমি যাবো আর আসবো। আমার বোন ভিতরে ওয়াশরুমে আছে তাই। মেয়েটি মুচকি হেসে বলল, আচ্ছা। মারিয়া দ্রুত চলে গেল। হয়তো মিনিট 5 সময় লাগলো, না হয় একটু বেশি। যদিও এত সময় লাগার কথা না, কিন্তু আমি শাড়ি নিয়ে পড়ছি বিপাকে। এখানে কুচি খুলে গেছে। এটা সামলে ধরে রুমের ভিতরে আসলাম। মনটা খারাপ হয়ে গেল। মারিয়া এখানে নেই, ও আমাকে একা রেখে চলে গেল। আমার থেকে অনুষ্ঠান বড় হয়ে গেল, মনে মনে কষ্ট লাগছে। ওর সাথে কয়েকটা দিনের জন্য আরই কথা বলবো না। এদিকে আমার খুব বিরক্ত লাগছে। শাড়ির কুচি খুলে গেছে, রেগে গিয়ে কুচি ছেড়ে দিলাম। আহ, এ আরেক যন্ত্রণা। শাড়ি অর্ধেক খুলে নিচে পড়ে গেল।
হায় হায়, কি লজ্জা, কি লজ্জা! কেউ এভাবে দেখে ফেললে সর্বনাশ। এ জীবনে আজ থেকে মাত্র ২ বার শাড়ি পরলাম, তাও দুবারই অন্য কেউ পরিয়ে দিয়েছে। কি করব ভেবে কুল কিনার পাচ্ছি না আইডিয়া। এ যুগে কেউ শাড়ি পরতে পারে না, তা কি করে হয়? আমি মোবাইল খুলে ইউটিউবে চলে গেলাম। শাড়ি ভিডিও সার্চ দিতেই কত কত ভিডিও ওপেন করে পড়া শুরু করলাম। যদিও এটা নিজ হাতে পড়া আমার প্রথমবার ছিল, তবু পছন্দ হয়নি। আপাতত চলবে। ইস, কত লেট করে ফেলছি। যাই হোক, দ্রুত রুম থেকে বের হতে পারলেই বাঁচি। সেন্টার একটা রুমে আমি একা, একটা মেয়ে। যদিও কড়া সিকিউরিটি দেওয়া, তবু বিপদে হাত পালাই নেই। হঠাৎ করে মনে পড়ে গেল সেই সাইকো অসভ্যটার কথা। লেজ গুটিয়ে আমার পিছনে আছে। বাংলায় দারুণ একটা প্রবাদ আছে, শয়তানের নাম নিতে না নিতেই শয়তান হাজির। হঠাৎ করে রুমের লাইটটা নিভে গেল। মিটমিট করে আবছা আলোয় রুমটা হালকা আলোকিত করে রেখেছে। আমি দরজার দিকে পা বাড়াতেই কেউ দরজা খুলে ভিতরে ঢুকল। যদিও চেনার উপায় নেই কে সে। লম্বা প্রায় ৬ ফুট হবে হয়তো। একটা পুরুষ আমার দিকে এগিয়ে আসছে। আমি এক ধাক্কায় থমকে গেলাম। আমার সাথে ও কি ওসব হবে? আজ সম্মানহানি হব আমি? না না, এ কখনোই হতে পারে না। অপবিত্র হতে চাই না আমি। না হয় বাঁচতে পারবো না। আমি ভয়ে লোকটির পাশ কাটিয়ে দৌড় দিয়ে দরজার কাছে গেলাম, কিন্তু লাভ হলো না। বাহিরের দিকে থেকে দরজা বন্ধ। একটা পরিচিত কণ্ঠস্বর কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। এতক্ষণে চাই দরজা খোলার চেষ্টাও চিৎকার করেছিলাম, যদিও গান বাজনার উচ্চস্বরে ভিতর আমার চিৎকার কেউ শুনে না। তবুও চেষ্টা তো চেষ্টাই। কিন্তু এখন এই লোকটার কণ্ঠস্বর শুনে আমার গলা কণ্ঠস্বর হাওয়া অদৃশ্য হয়ে গেছে। পেট থেকে বেরিয়ে হাওয়া বন্ধ করে দিয়েছি। পা জায়গায় স্থির হয়ে গেছে। শরীরের সমস্ত শক্তি যেন লোপ পেয়েছে। লোকটি বলল, বেলা শুনছ? সময়টা যে আমি আরো পেয়ে গেছি। তুমি এত নিষ্ঠুর কেন? এত লম্বা লগ্ন পেরিয়ে সাক্ষাৎ পাওয়া পরও পালানোর জন্য ছটফট করছো বেলা? আমার কষ্ট হয়, বড্ড অভিমানে মন পুড়ে যায়। গভীর নিশালো কণ্ঠে। আমি দরজার হেলান দিয়ে শরীরের সমস্ত ভর ছেড়ে দিলাম, যা জ্ঞান হারিয়ে ফেলিনি। আজ যাই হোক, জ্ঞান হারানো যাবে না। লোকটি ২ কদম আমার দিকে এগিয়ে এলো, খুবই নিকটবর্তী হয়ে দাঁড়িয়েছে আমার সামনে। আমার মাঝে হয়তো ১ হাত দূরত্ব। আর সে আমাকে কাবার করে নাই। তবে এই আলোতে তার চেহারা বোঝা যাচ্ছে না। কড়া অদ্ভুত এক পারফিউমের তীব্র ঝাঁজ। লোকটি নিঃশ্বাসের শব্দ আমার কানে ভাসছে। এদিকে আমার হৃদয়স্পন্দ বেড়ে গেছে। মনে হচ্ছে স্বাভাবিকের তুলনায় ৪ গুণ জোরে লাফাচ্ছে। আমি সাহস করে কাঁপা কাঁপা গলায় বললাম, কে আপনি? আমার পিছনে কেন পড়েছেন? লোকটি, উফ বেলা, কি মিষ্টি কণ্ঠস্বর তোমার। কলিজা ঠান্ডা হয়ে গেছে। এতদিন তো এটা চেয়েছি, তুমি আমার সাথে কথা বলো। তোমার কণ্ঠস্বর সামনাসামনি থেকে শুনবো। ধন্যবাদ বেলা। কে? বেলা, আপনি দূরে সরুন। লোকটি বেলা ফিসফিসিয়ে, আমি প্রিয়সিনীকে না পাওয়ার এক বদ্ধ উন্মাদ। সরি প্রিয়সী, তোমাকে ছুঁয়ে দেখার উন্মাদনা আজ আমি থামতে পারছি না। একটু ছুঁয়ে দেখি। বলার সাথে সাথে আমার গালে লোকটির স্পর্শ। ঠান্ডা কিছু পরশ পেতে কেঁপে উঠলাম। ভয়, রাগ, ঘৃণা সব একত্রে মিশ্রিত হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটিকে ধাক্কা দিলাম। আস্মিত ধাক্কা পেয়ে সে সামলাতে পারল না। নিচে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। আমি চিৎকার করে বললাম, আমাকে ছুবেন না। আমি কোনো বেদমানান পুরুষের ছোঁয়া বস্তু না। আমাকে ছুবেন না। আমার নিজেকে ঘৃণা লাগছে। কান্না করতে করতে ২ হাত দিয়ে নিজের মুখমণ্ডল আড়াল করে হাঁটু গেড়ে বসে পড়লাম। লোকটি হু হু করে হেসে উঠল। বলে, সমুদ্র সৈকত ছোঁয়া বেগানার নয়? সেটা বড্ড মজাদার, তাই না? খোলা আকাশের নিচে চুমু খেতে পারো। রাতের মেঘবৃষ্টিতে গভীর চুম্বনে আবদ্ধ হতে, স্পর্শকাতর স্থানের ছোঁয়া নিতে পারে। নানুবাড়ি দুজনে এক রুমে এক বিছানা নাক নির্বাহ করতে পারো। দূর অদূরে গ্রামে নির্জন বাড়িতে থাকতে পারো। এত কিছু আমি বদ্ধ উন্মাদ প্রেমিক কি করে মানতে পারি বলো? রাগে চিৎকার করে আমার ছোঁয়া ঘৃণা করো।
সমুদ্রগুলো মজা লাগে, মেরে ফেলবে। সমুদ্রকে রাস্তা থেকে সরাতে হবে। যা আমার, তা আমারই। সেকেন্ডের মধ্যেই হো হো করে হেসে উঠল, গুনগুন করে গান ধরল, বন্ধু তুমি ভালো, বন্ধু তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত। সমুদ্রের কাজ শেষ করে দলবল নিয়ে সেন্টারের ভিতর ঢুকলো। ঢুকেই এদিকে সেদিকে বারবার চোখ বুলাচ্ছে তার প্রিয়তমাকে এক ঝলক দেখার জন্য, কিন্তু হতাশ হলো না, তার চোরই বউ এই মহলে নেই। ঠিক এই সময় মারিয়াকে দেখতে পেলেন, যে একবার এদিকে তো একবার সেদিকে তাকে খুঁজছে। সমুদ্র মারিয়াকে ডাক দিল। মারিয়া এগিয়ে আসতে জিজ্ঞেস করলো, ঝিনুক কোথায়? মারিয়া, ঝিনুক তো সেন্টারে 2 নম্বর রুমে, ওর ওয়াশরুমে যাওয়া দরকার ছিল, তাই সেখানে গেছে। সমুদ্র, তুই ওকে একা রেখে এখানে এসেছিস কেন? ওখানে কাকে খুঁজছে? হয়রানি ক্লান্ত দেখাচ্ছে কেন? মারিয়া এবার সবকিছু খুলে বলে। সমুদ্র, পিছনে মেহবাব এবং শাহিন ছিল, কিছু একটা নিয়ে আলোচনা করছে। ওরা দুজনেই মারিয়া সমুদ্রের কথাবার্তা শুনছে। তাই মেহবাব সমুদ্র পিছনে থেকে বলে উঠল, আমি আবার কখন তোকে ডাকলাম? আমি তো সমুদ্র ভাইয়ের সাথে গিয়েছিলাম। তাছাড়া বরপক্ষে ঝামেলা করবে কেন? বাবা, চাচারা তো এখানেই আছে। সমুদ্র চমকে উঠল। যাহা 52 সেটাই 62, হিসাব তো অনেক জটিল। তার মনে অজানা ভয় হানা দিল। সে ভাবছে আবারও কি হতে যাচ্ছে ঝিনুকের সেই পুরুষটা সন্নিকটে। সে সব কিছু ফেলে ঝিনুকে থাকা রুমটার দিকে দৌড় দিল। সমুদ্রের সাথে সাথে মারিয়া, মেহবাব, শাহিনও দৌড় দিল। সেন্টার 2 নম্বর রুমের সামনে এসে দাঁড়াতেই কারো অস্পষ্ট কান্নার আওয়াজ শুনলাম। সমুদ্র থমকে গেল, হৃদয়স্পন্দন বেড়ে গেল, বুকের ভেতর ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল। হঠাৎ সমুদ্রের নজর কালো কোট উপর থাকা চিরকুট, যা চকচক করছে, রেখে যাওয়া ব্যক্তিটি এমন করে রেখেছে যেন চিরকুটটি চোখে পড়ে। সে হাত দিয়ে উঠে চিরকুটটা পকেটে ভরে নিল। দরজার বাইরে থেকে লক করা, খুলে ভিতরে ঢুকে দেখে দরজার পাশে হেলান দিয়ে বসে আছে, অস্পষ্টভাবে কান্না করছে। ঢেউ উঠে গেছে। সমুদ্র তার প্রিয়তমার এমন অবস্থা দেখে কেঁপে উঠল। তাড়াতাড়ি ঝিনুক সামনে বসে ঝিনুককে বুকে জড়িয়ে নিল। সমুদ্র, চোরে কি হয়েছে? এমন করে বসে আছিস কেন? কান্না করছিস কেন? আমাকে বল। এতক্ষণে আমার ইহজগতের কিছুর প্রতি ধ্যান ছিল না, আজ আমি প্রথম এরকম পরিস্থিতিতে পড়লাম। লোকটি আমাকে ছুঁয়েছে কোন অধিকারে? উনি সমুদ্র ভাইয়া আর আমার সম্পর্কে অপবিত্র বলেছে কেন? সমুদ্র ভাইয়া উপস্থিত টের পেতেই আমি তাকে জড়িয়ে ধরলাম। কান্না করতে করতে সবটা খুলে বললাম। আজ আমি ভয় পাইনি তেমন, কিন্তু অপ্রত্যাশিত ছোঁয়া আমি ভেঙে পড়েছি। একটা মেয়েকে তার বিরুদ্ধে ছোঁয়া একটা মেয়েকের জন্য কতটা কষ্টকর, যার সাথে ঘটে সেই বুঝেছে। সমুদ্র ভাইয়া আমার চোখে পানি মুছে দিয়ে আমার গালে একটা চুমু দিল, বলল, তুই কখনই আমার কাছে অপবিত্র হবি না, আমি তোকে বিশ্বাস করি জয়। সমুদ্র ভাইয়ার সাথে সাথে যে আমার ভাইও এই রুমে আছে, আমার তার খেয়াল ছিল না। এতক্ষণে আমার কান্না থেমে গেছে। ভাইয়া রাগে দরজাটাতে একটা লাথি মারল, সেটা অনেকটাই বিকট আওয়াজ হয়েছে। আমি কেঁপে উঠলাম। সমুদ্র ভাইয়া হাতটা মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করছে। আমি সব পেরিয়ে ভাইয়ার দিকে তাকালাম। শাহিন, ওর এত বড় সাহস! ও তোর গালে স্পর্শ করেছে? সমুদ্র, এই তোর পাওয়ার! এখন পর্যন্ত বের করতে পারলি না, কুত্তার বাচ্চা। মেহবার, ভাইয়া তুই একটু শান্ত হ, কিভাবে বের করবো? নাজিম ভাইয়াও পারছে না। এটা যেহেতু পারিবারিক ঘটনা, হুট করে কাউকে ইনভেস্টিগেশনের জন্য ইনভলভ করা সম্ভব নয়। সমুদ্র ভাইয়ার পিছনে সারাক্ষণ মিডিয়া লোক লেগেই থাকে। এর আগে সমুদ্র আর ঝিনুককে নিয়ে অনেক কিছুই ঘটে গেছে। সমুদ্র ভাইয়ার পিছনে এত শত্রু শাহিন, তাই বলে ওরে ছেড়ে দিব নাকি? ওর সাহস দেখে আমার পায়ে রক্ত মাথায় উঠে গেছে। মেহবুব ভাই, কি বলবো, এমন আহামরি কোনো ক্লু ও নেই, প্রচুর সব চিন্তা ভাবনা। একটা মানুষের হাতে আরেকটা ছেলে পা কেটে ফেলেছে, তাও কোনো হদিস মিলল না, বরং ছিটমহলে ঢুকে ঝিনুকে চিরকুট দিয়ে গেছে কত বড় কলিজা। কেন যেন হিসাব মিলছে না, গোলক ধাঁধা আটকে গেছে সব। সমুদ্র এবার মিলবে। এই সেন্টারে সবকিছু নিয়ন্ত্রণ রেখেছি আমি জানতাম এরকম কিছু ঘটার সম্ভাবনা 99%, কারণ প্রতিবারই এই লম্বা সময়ের পর হাজির হয়। কারণ ওর প্ল্যান ছাড়া কোনো কিছুই করে না। তাছাড়া ঝিনুক যা বলছে তার মানে ও নজর রাখছে। আমাদের এত কিছু ওর জানার কথা নয়। নিশ্চয় এমন কেউ আছে যে আমার কাছে
চেনা অথবা মুখ চেনার মধ্যে ওর সাহায্য করছে। সমুদ্র ভাইয়ার কথায় যুক্তি আছে, লোকটি আমাদের প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে বর্ণনা করছে। আমি চোখের পানি মুছে সমুদ্র ভাইয়াকে বললাম, আপনি ঠিক বলছেন। আপনার আসার মিনিট পাঁচেক আগে ও এখানে দাঁড়িয়ে আমাকে বলছিল সবকিছু। হঠাৎ করে মোবাইল বেজে উঠল। এই সময় ব্যয় না করে জানালা দিয়ে চলে গেল। এই সেন্টারের সবকিছু আপনার নিয়ন্ত্রণ, তাই না? তার মানে কেকের অনুষ্ঠানে আছি, সবকিছু লিস্ট আছে। অপরিচিত কেউ তো অনুষ্ঠানে আসতে পারবে না। সমুদ্র ভাইয়া কিছুক্ষণ ভাবলো, তারপর মারিয়া সহ আমাকে মা চাচিদের সাথে গাড়িতে উঠিয়ে নিল। অনুষ্ঠান যেহেতু শেষ পথে, তাই সবাই যার যার মতো চলে যাচ্ছে। আমার ও বাড়ির দিকে রওনা দিলাম। আমি গাড়ির পাশে হুমড়ি দিয়ে শুধু ভাবছি,